ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভিন্ন আমেজ ক্যাম্পাসে। পূর্ণ প্যানেল ঘোষণা সহ মনোনয়ন ফর্ম জমা দিয়েছে ছাত্র সংগঠনগুলো, তবে এখনও প্যানেল ঘোষণা করেনি ছাত্র দল। আজ মনোনয়নপত্র সংগ্রহের চেয়ে জমা দেওয়া হয়েছে বেশি, তবে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে কয়েকটি প্যানেল। চিফ রিটার্নিং অফিসার বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কোনো আশঙ্কা নেই, অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাতে সিদ্ধান্ত আসে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় একদিন করে বাড়ানো হবে। মঙ্গলবার সকাল থেকেই সম্ভাব্য প্রার্থীরা ভিড় করেন চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। মনোনয়ন সংগ্রহের সময় বৃদ্ধিকে সাধুবাদ জানিয়ে নির্বাচনে জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানান প্রার্থীরা। খাবারের গুণমান এবং আমাদের হলে থাকার ব্যবস্থা সবকিছু নিয়ে এক ধরনের প্রশ্ন সচরাচর এটা লেগে থাকে। প্রতিনিধি হিসেবে যদি আসতে পারি তাহলে শিক্ষার্থীদের নিয়ে এসব বিষয়ে কাজ করতে পারব। এ সময় মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর নির্দিষ্ট একটি দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ বলে মন্তব্য করে ছাত্র শিবির। জানানো হয়, শিগগিরই প্রকাশিত হবে ইশতেহার। বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে মনোনয়ন ফর্ম উত্তোলন করার জন্য একদিন বাড়ালো। এটি সুস্পষ্ট নির্দিষ্ট একটি দলের কাছে তাদের পক্ষপাত দুষ্ট আচরণ। আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে জোট করেছি, সেই জোটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কথা দিতে চাই। শিক্ষার্থীদের যে কথাগুলো আছে সেগুলো এই জোটের পক্ষ থেকে আমরা বলবো এবং আমাদের ইশতেহারে তাদের কথার প্রতিচ্ছবিগুলো থাকবে। একই সুর ছিল ডাকসু ফর চেঞ্জ প্যানেলেরও। অভিযোগ, একটি দলকে বিশেষ সুযোগ দেয়ার। ছাত্র দলের প্যানেল এখনো চূড়ান্ত হয় নাই, তার থেকে এটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ছাত্র দলের প্যানেল চূড়ান্ত হয় নাই। এ কারণে আসলে আজকে মনোনয়ন সাবমিট করার শেষ ডেট। তাদের যেহেতু সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, তিনি পুরো সিদ্ধান্ত দেন নাই, এ কারণেই একদিন বাড়ানো হয়েছে। এদিনও ধোঁয়াশা কাটেনি ছাত্র দলের প্যানেল নিয়ে। বিভিন্ন পদের মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা যায় অনেককেই। আমাদের সাংগঠনিক অভিভাবক তিনি আমাদেরকে ফর্ম উত্তোলন করার নির্দেশনা দিয়েছেন, সেই জন্য আমরা আজকে ফর্ম উত্তোলন করেছি এবং আমাদের সকলের ডাটা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নিচ্ছে। অতি শীঘ্রই আপনারা প্যানেল দেখতে পাবেন। তবে সকল দলের অভিযোগ উড়িয়ে দিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো চাপে নয়, আগ্রহী সবাই যেন ডাকসু নির্বাচনে অংশ নিতে পারে সেজন্য মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময় একদিন করে বাড়ানো হয়েছে। ছাত্রছাত্রীরা যাতে এখানে আরো বেশি ইনক্লুড হয়, দীর্ঘদিন পরে ডাকসু হচ্ছে, সেই সুযোগটা আমরা দিয়েছি। আমরা কোনো দলীয় চাপ অথবা কোনো কিছু সেটার কারণে আমরা দিই নাই। এর আগে দুপুরে পুরো প্যানেল ঘোষণা করে বাম ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বাধীন পর্ষদ প্যানেল। বিপুল ভোটে জয়ের আশা তাদের। এমন একটি পর্ষদ গঠন করতে আমাদেরকে সাহায্য করেছেন, যেই পর্ষদটি প্রকৃতপক্ষেই এই ক্যাম্পাসে যে লিঙ্গ বৈষম্য, এই ক্যাম্পাসে যে নারীদের উপর নিপীড়ন, তার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৩টা। বৃহস্পতিবার চলবে যাচাই বাছাই। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, প্রশ্নটা এরকম, ছাত্র দলের প্যানেল ঘোষণা করতে এত দেরি কেন? মানে তাদের অভিভাবকের দিকে তাকিয়ে আছেন তারা, অভিভাবকই বা দেরি করছেন কেন? ছাত্র দলের পক্ষ থেকে একটা বক্তব্য পেয়েছে, এর বাইরে কোনো তথ্য আছে কিনা? আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে ছাত্র দলের যে প্যানেল রয়েছে, পূর্ণাঙ্গ প্যানেল, সেই প্যানেল নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ধোঁয়াশা এবং এমনকি যারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিভিন্ন পদে, অর্থাৎ ডাকসুর যে 28টি পদ রয়েছে সেই 28টি পদ এবং তার পাশাপাশি হল সংসদের যারা 18টি পদে যারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন, তাদের প্রত্যেকের সাথেই কথা বলার চেষ্টা করেছি। কিছুক্ষণ আগে এমনকি আজ শেষ সময়, অর্থাৎ বর্ধিত সময়েরও একদম শেষ সময়ে 4:59 আর চিফ রিটার্নিং কর্মকর্তার রুম থেকে কিন্তু বের হয়েছে দুটি হলের যারা সভাপতি রয়েছেন ছাত্র দলের, তারা ফর্ম হাতে নিয়ে ডাকসুর মনোনয়নপত্র হাতে নিয়ে, এবং তাদেরকেও আমরা একদম শেষ সময়ে যিনি নিয়েছেন শেষ ডাকসুর যে ফর্মটি রয়েছে তাকেও কিন্তু আমরা জিজ্ঞাসা করেছি যে আসলে আপনাদের কৌশলগত কারণে আপনারা প্যানেল প্রকাশিত করছেন না, এমনটি আমাদেরকে বারংবারই জানানো হচ্ছে। তবে আপনাদের পূর্ণাঙ্গ প্যানেল অন্তত শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের আপনারা কে কোন পদে মনোনয়নপত্র নিচ্ছেন বা সংগ্রহ করছেন সেটি নিশ্চিত করার জন্য তারা কিন্তু আমাদেরকে সেটিও অপারগতা প্রকাশ করেছেন। এবং গতকালকের মতো আজও কিন্তু তারা বলেছেন ভিপি পদে কিংবা জিএস পদে কিংবা এজিএস পদে
কে তারা মনোনয়নপত্র নিয়েছেন সেটি তারা আজকেও তারা কিন্তু গণমাধ্যম কর্মীকে বলেননি, এবং এই প্রশ্নটি যখন আজ বারংবারই প্রত্যেককে করা হচ্ছিল, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভিপি পদে যদি কেউ মনোনয়নপত্র সংগ্রহ করে থাকে, মনোনয়নপত্র জমা দেবার সময় আসলে সেটিকে তারা এজিএস পদ উল্লেখ করেও যদি জমা দেয়, সেখানেও রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে কিংবা নির্বাচন কমিশন থেকে কিন্তু তেমন কোনো আপত্তি নেই, এবং সেক্ষেত্রে তারা অপেক্ষা করছে একদম শেষ মুহূর্ত পর্যন্ত তাদের দলগতভাবে যে নির্দেশনা আসবে সেই পর্যায়ে কিন্তু তারা আগামীকালকে সেই পদেই নাম লিখে তারা মনোনয়নপত্র এখানে যে দিবেন। অভিযোগগুলো এবং আসলে তার বিভিন্ন জন্য দলের কিন্তু পক্ষ আমাদেরকে থেকে আসলে করা হয়েছে, আগামীকাল ছাত্রদের বিকেল সংগঠনের পর্যন্ত পক্ষ থেকে অপেক্ষা করা করতে হয়েছে যে একটি দলকে, বিশেষত একটি ছাত্র সংগঠনকে সুযোগ দেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়া এবং ফর্ম সংগ্রহের সময় বাড়ানো হয়েছে। এটি তো মোটামুটি স্পষ্টই বলা যায়, মানে আপনি তো অনেকের সঙ্গে কথা বলেছেন, রিটার্নিং অফিসার যদিও এটিকে বলছেন না, কিন্তু এই যে পাশাপাশি আরও একটা অভিযোগ তো বহুদিন ধরে করা হচ্ছে যে লেজুর ভিত্তিক রাজনীতি এটি যেন না করা হয়, সেটিও তো এক ধরনের পরিষ্কার। সেটি নিয়ে শিক্ষার্থীরা বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কি বলছেন? অবশ্যই ছাত্র শিবির, বাম দল এবং তার পাশাপাশি ডাকসু ফর চেঞ্জ প্যানেলের এই তিনটি প্যানেল থেকে কিন্তু একদম প্রকাশ্যেই কিন্তু বলা হয়েছে যে ছাত্র দলকে ইঙ্গিত করেই একদম প্রকাশ্যেই বলা হয়েছে যে তাদেরকে সুবিধা দেবার জন্যই শুধুমাত্র আজকের দিনটি সময় কিন্তু বর্ধিত করা হয়েছে। তবে আজ শুধুমাত্র ছাত্র দলের পক্ষ থেকে যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে ব্যাপারটা কিন্তু একদমই এমন না। আমরা বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীকেও কিন্তু দেখেছি মনোনয়নপত্র সংগ্রহ করতে, এবং আমরা তাদেরকে যখন জিজ্ঞাসা করেছি তারা কেন একদম শেষ সময় পর্যন্ত অর্থাৎ বর্ধিত সময় পর্যন্ত অপেক্ষা করলো, তারা কিন্তু আমাদের জানিয়েছে যে দোদুল্যমান কিংবা তারা সিদ্ধান্তহীনতায় ভুগছিল দেখেই তারা একদম শেষ সময়ে এসেছে আজ ফর্ম সংগ্রহ করতে। তবে শিক্ষার্থীদের সাথে আমরা যখন কথা বলেছি, অর্থাৎ সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে লেজুর ভিত্তিক যে রাজনীতি সেটি তারা চান না, তবে গুপ্ত রাজনীতি যে হচ্ছে এটা কিন্তু আমরা বিভিন্ন শিক্ষার্থীর মুখেও কিন্তু শুনতে পেরেছি, এবং বিভিন্ন ক্ষেত্রে তারাও কিন্তু অভিযোগ করেছেন যে এ ধরনের পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে যে ধোঁয়াশাটা তৈরি করা হচ্ছে সেটিকেও অনেকে ব্যঙ্গ করেও কিন্তু এটি বলেছেন যে আসলে সেক্ষেত্রেও গুপ্ত রাজনীতির ইঙ্গিত কি দিচ্ছে না, এমন প্রশ্ন যেমন অনেকের মুখে ছিল। তার পাশাপাশি অনেকে কিন্তু বলেছেন যে আসলে ডাকসুর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সাথে পূর্ণাঙ্গ প্যানেল যতক্ষণ পর্যন্ত না সামনে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের ভোটটি কাকে দিতে চায় সেটি নিয়ে তারা ভাবছেন না কিংবা চিন্তা করছেন না। আমার কাছে আসলে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন ধরনের মতবাদ দিচ্ছেন, তবে উৎসব মুখর যে পরিবেশ রয়েছে হলের পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন ক্যাম্পাসের আড্ডা, বিভিন্ন আড্ডাতে, চায়ের আড্ডাতেও কিন্তু সেই ধরনের ডাকসু কেন্দ্রিক উৎসব মুখর পরিবেশই কিন্তু দেখছে। আমার কাছে আসলে এই ছিল আজকের সবশেষ। সুলতানা স্বর্ণা, অনেক ধন্যবাদ আপনাকে। কে হচ্ছেন পরবর্তী ডাকসু ভিপি, কাদের হাতে উঠবে কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্ব, সেই সমীকরণ মেলাতে ব্যস্ত ছাত্র সংগঠনগুলো। ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে চলছে পাল্টাপাল্টি অভিযোগও। এদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সরগরম জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রার্থী, প্যানেল আর সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ভাষা আন্দোলন থেকে ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম এবং ৯০-এর গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে গৌরবময় অবদান। সবশেষ জুলাই অভ্যুত্থানে মাত্র ৩৬ দিনে শক্তিশালী আওয়ামী লীগ সরকারের পতনেও নেতৃত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার ডাকসু নির্বাচন তাই পাচ্ছে বিশেষ মনোযোগ। বিভিন্ন ছাত্র সংগঠনে যে প্রতিনিধি যারা আছে তারা যদি একটু দায়িত্বশীল হয় তাহলে আমার মনে হয় না কোনো সংঘাত হওয়ার কথা। এটা যেন হচ্ছে সারা দেশের নির্বাচনের যে একটা মানে প্রতিরূপ রিফ্লেক্ট করতে পারে। একে একে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েরও ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে। এর মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষ 2 বিশ্ববিদ্যালয়। ৩৩ বছর পর 11ই সেপ্টেম্বর হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্যানেলে ডাকসুর নেতৃত্বে আসার লড়াইয়ে আছে জুলাই আন্দোলনের প্ল্যাটফর্ম, গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনও। ইতিমধ্যেই আমাদের প্যানেলের যেই প্রার্থী যারা হবেন তাদেরকে আমরা গুছিয়ে নিয়ে এসেছি। এককভাবে প্যানেল দেওয়ার প্রস্তুতি থাকলেও জোটের আলোচনা জারি রাখার কথা বলছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবির। সবসময় শিক্ষার্থীদেরকে চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ে কাজ করেছে, এমন শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা প্যানেল করব। এমন একটি প্যানেল গড়া যেখানে আসলে শিক্ষার্থীরা তাদের
আস্থার প্রতিদান পাবে। জাকসু ভোটে প্রগতিশীল শিক্ষার্থীদের মধ্যে বিভক্তির সুর, অভ্যন্তরীণ কোন্দল আছে ছাত্রদলেও। চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা হবে, তখনই হচ্ছে আমরা আমাদের প্যানেল নিয়ে কাজ করব। সাধারণ শিক্ষার্থীরা চান দলীয় মতাদর্শ নয়, বরং ব্যক্তিগত যোগ্যতা ও দাবি আদায়ে যোগ্যরাই পাক নেতৃত্ব। 25শে আগস্ট প্রকাশ হবে জাকসুর প্রার্থী তালিকার খসড়া। শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন হয় এমন নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ, আমরা এখনো প্রায় 27-28 দিন বাকি আছে, এর মধ্যে পরিবেশ আরো উত্তরোত্তর পরিবেশ আরো উন্নততর হবে। ভোটের প্রতিযোগিতা জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। রাকসু নির্বাচনে 23টি পদ ও হল সংসদে 15টি এবং সিনেটে 5টি পদে ছাত্র প্রতিনিধি নির্বাচন করবে এবার। রাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে রয়েছে মতপার্থক্য। দাবিগুলো পূরণ করলে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচনে অংশগ্রহণ করবে। রাকসুর নেতৃত্বে আসতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করাও, তবে আছে মতবিরোধ। আমি চেষ্টা করেছি যারা আছে তাদের সাথে কথাবার্তা বলতে, এখনো আলোচনা চলমান আছে। সর্বোপরি আমরা রাকসুটাকে চাই যে পলিটিক্যাল বায়াসনেস থেকে দূরে গিয়ে। বামপন্থী সংগঠনগুলো সংস্কৃতি কর্মী এবং আদিবাসী শিক্ষার্থীদের নিয়ে জোট করার চেষ্টা করছে। আবার দলীয় ব্যানারের বাইরেও অনেকে আসতে চায় নেতৃত্বে। যারা অন্যের মত প্রকাশের স্বাধীনতা চায়, অন্যের প্রতি সহনশীল, তাদের একত্রিত হওয়া উচিত। বিভিন্ন জায়গায় বসা হচ্ছে, কথা হচ্ছে, তো সেই জায়গা থেকে আমার সৌভাগ্য যে আমি এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমিও সুযোগ পাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে নির্বাচনে প্রাধান্য পাবে প্রার্থী ও শিক্ষার্থীর মতামত। নিয়মিত স্টুডেন্ট তারাই শুধু ভোটার হতে পারবে, তারাই শুধু ক্যান্ডিডেট হতে পারবে। তো এখন বড় দল যেটা দাবি করেছে, সেখানে তাদের বেশ কিছু নেতৃত্ব হয়তো বা এরকম সুযোগ নিতে পারবে না। আমার ধারণা সেরকম কিছু বিষয় তাদের মধ্যে রয়েছে বলেই তারা এই দাবিটা করেছে, নির্বাচন পেছানো, একই সঙ্গে এমফিল, পিএইচডি বা দ্বিতীয় মাস্টার্স করার সুযোগ। এরই মধ্যে আংশিক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন, আর রাকসু ফর চেঞ্জ নামে প্যানেল করার চেষ্টায় ছাত্র অধিকার পরিষদ। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ। আমাদের দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন, রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মীর কাদির এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন জোবায়ের আহমেদ। মীর কাদির, জোবায়ের আহমেদ, দুজনকে স্বাগত জানাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসি আগে। রাজশাহীর খবরটা একটু জানতে চাই। রাজশাহী এমনিতেই মানে বহু বছর ধরে ছাত্র শিবিরের একচ্ছত্র আধিপত্য ছিল, মাঝখানে 15 বছরের একটা গ্যাপ, এখন আবার শিবিরের আধিপত্য। সেটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কোনো রকম আলোচনা সমালোচনা কিছু আছে কিনা? আচ্ছা জুয়েল, আপনাকে ধন্যবাদ। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের একটা আধিপত্য ছিল, বা শিবিরের বিশ্ববিদ্যালয় এটার নামে একটা পরিচিত। তবে 5ই আগস্টের পরেও যে খুব একটা কমেছে, খুব একটা যে এই যে একটা ট্যাগ, সেটা খুব একটা যে গিয়েছে বিষয়টা তা না। তবে হ্যাঁ, শিবির যে জিনিস শিবির যে জিনিসের চেষ্টা করেছে যে 5ই আগস্টের পরে তাদের যে একটা ইমেজ ছিল আর কি, ইমেজ সংকট, সেই জিনিসটা তারা উদ্ধারের চেষ্টা করেছে। এবং শিবির অনেকগুলো শিক্ষার্থীদের সেবামূলক কার্যক্রম চেষ্টা করেছে, সেবামূলক যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা করেছে। তো শিবির এখন যে চেষ্টাটা করছে আর কি, যে শিক্ষার্থীদের বিভিন্ন যে সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, আদিবাসী সংগঠন, সবার সাথে আসলে একটা কথা বলার চেষ্টা করছে এবং তারা সবার সাথে একটা জোট করার চেষ্টা করছে সবাইকে নিয়ে। শিবির এই চেষ্টাটাকে এখন পর্যন্ত করে যাচ্ছে আর কি। শিবির সবার সঙ্গে জোট করার চেষ্টা করবে, সবাই মানে কারা, কোনগুলো সংগঠনগুলো? মীর কাদির, শিবির কাদের সঙ্গে জোট করার চেষ্টা করছে? আচ্ছা, শিবির বেসিক্যালি শিবির মূলত চেষ্টা করছে আর কি, যে বিভিন্ন সামাজিক সংগঠন, ক্যারিয়ার ক্লাব বলি বা পাঠক ফোরাম বলি, এই ধরনের কিছু সামাজিক সংগঠন আছে তাদের সাথে, এবং আদিবাসী যে সংগঠন, শিবির চেষ্টা করছে তাদের প্যানেলে যাতে একজন আদিবাসী শিক্ষার্থী বা একজন সনাতন শিক্ষার্থী শিবির রাখতে পারে। শিবির এই চেষ্টাটা করে যাচ্ছে এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে শিবিরের প্যানেলে একজন সনাতন শিক্ষার্থী এবং একজন আদিবাসী শিক্ষার্থী থাকতে পারে বলে শিবির তারা জানিয়েছে। তারা এরকম দুজন শিক্ষার্থীকে তারা এটা নিয়ে কোনো আলোচনা নেই। শিবিরের সংগঠনটার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেখানে একজন সনাতন ধর্মাবলম্বী, একজন মানে চাকমা বা আদিবাসী শিক্ষার্থী থাকবে, এটি নিয়ে তো এক ধরনের প্রশ্ন থাকার কথা।
হ্যাঁ, এটা নিয়ে আসলে অনেকে প্রশ্ন তুলছেন যে শিবিরের প্যানেলে মানে আসলে কে যাবেন। এটা যেমন সনাতন শিক্ষার্থী বা হচ্ছে যে আদিবাসী বা তাদের যে তাদের সংগঠনের মধ্যে আলোচনা চলতেছে যে শিবিরের প্যানেলে আসলে কে যাবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি শিবিরের প্যানেলে একজন চাকমা শিক্ষার্থী গিয়েছে। তো আসলে কেউ হয়তো বা কেউ একজন আছে যারা হয়তো শিবির তাদের সাথে ভালো যোগাযোগ করার চেষ্টা করছে এবং শিবির হয়তো তাকে কনভিন্স করতে পেরেছে এবং কনভিন্স করতে পেরে আসলে তাকে শিবির প্যানেলে নিচ্ছে বলে আসলে আমরা যতটুকু আর জানতে পারছি আর কি। একদম পরিষ্কার। আর আমরা এবার জোবায়ের আহমেদের কাছে যাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকর্মী জোবায়ের আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাই কি অবস্থা আপনার ক্যাম্পাসের? প্যানেলগুলো এখনো তো একদম পরিষ্কার হয়নি, তারপরও কি মনে হচ্ছে যেসব প্যানেল আসছে তারা কতটুকু ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য কাজ করবে বলে মনে হয় আপনার? জি, ধন্যবাদ জুয়েল আপনাকে। আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজকে কিন্তু আসলে মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিন ছিল। জি, যদিও এখন আসলে সেই প্যানেলের আলাপটা আনুষ্ঠানিকভাবে কেউ প্যানেল ঘোষণা করেনি। সবাই বলছে যে আসলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরেই তারা আসলে চূড়ান্তভাবে প্যানেল ঘোষণা করবে। তো তবু এখন পর্যন্ত বেশ কিছু ছাত্র সংগঠনের সাথে কথা বলেছি আমি। তো তারা কিন্তু আসলে মানে ইসলামী ছাত্র শিবিরের সাথে কথা হয়েছে আজকে। তারা নিজেরা একক প্যানেল ঘোষণা করলেও তারা বলেছে যে আসলে এখনো কিন্তু অন্যান্য গণ অভ্যুত্থানপন্থী স্বতন্ত্র প্রার্থী অথবা শিক্ষার্থীর সাথে কিন্তু তারা হচ্ছে জোট করার যে সুযোগ তারা এখনো চলমান রেখেছে, আলোচনার সুযোগ তারা রেখেছে। অন্যদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু তারা এখনো প্যানেল ঘোষণা করেনি। তারাও বলছে যে আসলে আমরা নিজের একক প্যানেল করব, কিন্তু একই সাথে আসলে এখন আলোচনার সুযোগ রয়েছে। যারা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করেছে, যারা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কাজ করেছে, যারা শিক্ষার্থী বান্ধব, যারা বিভিন্ন কর্মসূচি দিয়েছে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছে, তাদের সাথে কিন্তু তারা প্যানেল করতে চায়। অন্যদিকে ছাত্রদল কিন্তু আসলে আমরা জানি যে আসলে সম্প্রতি ছাত্রদলের দুই গ্রুপে আসলে একটু কোন্দল চলছে। রিসেন্ট সম্প্রতি হল কমিটি দেওয়া হয়েছে, তো হল কমিটি নিয়ে আসলে যেখানে তারা বঞ্চিত যারা রয়েছে এবং তাদের সাথে আসলে অন্য গ্রুপের একটু মনোমালিন্য তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে তবে ছাত্রদলের আহ্বায়করা কিন্তু বলছেন যে আসলে এই যে অভ্যন্তরীণ কোন্দল সেটা কিন্তু আসলে এই তাদের জাকসু অংশগ্রহণে তাদের কোনো প্রভাব ফেলবে না। একটা জিনিস আপনার কাছ থেকে জুবায়ের জানতে চাই, সেটি হচ্ছে যে একটা আন্দোলন তো উঠেছে সবগুলো ক্যাম্পাসে, যে লেজুর ভিত্তিক রাজনীতি, মানে কেন্দ্রে যারা সব রাজনৈতিক দল আছে তাদেরই ছাত্র সংগঠন, এটা সাধারণ শিক্ষার্থীরা চায় না। সেখানে যেসব সংগঠন নির্বাচনে অংশ নেবে তার অধিকাংশই হচ্ছে এরকম লেজুর ভিত্তিক রাজনীতি। সেক্ষেত্রে শিক্ষার্থীরা কি বলছেন? জি, এক্ষেত্রে ভালো একটি কথা বলেছেন। আমি আসলে সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলে দেখেছি, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে স্বতন্ত্র প্রার্থীর দিকে কিন্তু তারা বেশি ঝুঁকছেন। তারা এই ঠিক একই কারণে আসলে এই বারবার লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতির চর্চা যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং তার যে ভয়াবহ প্রভাবগুলো, তার ফলে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় বা সামনে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন এবং যারা জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন এবং দলমত সবকিছুর বাইরে গিয়ে তারা কিন্তু আসলে ব্যক্তি যোগ্যতাকে তারা হচ্ছে গুরুত্ব দিয়ে তারা কিন্তু আসলে প্রার্থী নির্বাচন করবেন বলে জানিয়েছেন আর কি। তো তারা আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির জায়গাটায় আসলে সরাসরি ওভাবে যদি মানে অস্বীকার না করলেও তারা কিন্তু আসলে হচ্ছে স্বতন্ত্র প্রার্থীকে গুরুত্ব দিচ্ছেন এবং লেজুর ভিত্তিক দলের বাইরে তারা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীকে বেশি গুরুত্ব দিচ্ছেন। একদম পরিষ্কার। জুবায়ের আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। মীর কাদের, আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সংস্কার ইস্যুতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে দলগুলোর মধ্যে রয়েছে ভিন্ন মত। খসড়ায় অসামঞ্জস্যতা দেখছে বিএনপি। জামায়াত বলছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই খসড়ায়, আর খসড়া পেয়ে হতাশা প্রকাশ করেছে এনসিপি। তারা বলছে এতে জুলাই সনদ বাস্তবায়নের কোনো ইঙ্গিত নেই। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই পর্বের ধারাবাহিক আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রকাশ করা হয়।
এতে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে দলগুলোর ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট হিসেবে নিয়ে মোটা দাগে ৮৪টি বিষয় ঐকমত্য ও সিদ্ধান্ত উল্লেখ আছে। একই সঙ্গে দলগুলোর জন্য রয়েছে ৮টি অঙ্গীকারনামা। জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে দেখা দিয়েছে ভিন্ন মত। প্রাথমিক প্রতিক্রিয়ায় এতে অসামঞ্জস্যতার কথা জানালো বিএনপি। কিছু কিছু বিষয়ে আলোচনা হয়নি, অথচ এই দলিলে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলো আমরা ফাইন্ড আউট করব, চিহ্নিত করে আমাদের মতামত দেব। কিছু কিছু বিষয়ে যেভাবে আমরা সম্মত হয়েছি সেই ভাষার মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে, সেটাও আমরা সংশোধন করে আমাদের পক্ষ থেকে দেব। আমরা এখানে যতই ঐক্যমত্য হই, যতই দলিলের মধ্যে সই করি, সেটা চূড়ান্ত অনুমোদনটা তো জাতীয় সংসদেই করতে হবে। জামায়াত ও এনসিপি বলছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দুটোরই আইনগত ভিত্তি দিতে হবে, তার ভিত্তিতেই নির্বাচন করতে হবে। আর সেই নির্বাচনটি নতুন একটা রাজনৈতিক ব্যবস্থা এবং নীতিমালার আলোকে যদি হয়, অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে। আমরা যে খসড়াটা পেলাম সেই খসড়াটা আসলে আমাদেরকে হতাশ করেছে। আমরা সেই খসড়ায় যেটা দেখলাম সেখানে বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে এবারও কিছুই বলা হয়নি, সেটাকে উজ্জ্বল করে রাখা হয়েছে। একই সাথে বলা হয়েছে যে সকল বিষয় বাস্তবায়নযোগ্য সেগুলো ইলেকশনের আগেই এই সরকার বাস্তবায়ন করবে। এখন বাস্তবায়নযোগ্য বিষয়গুলো আসলে কি সেটা কিন্তু একেবারেই স্পষ্ট করা হয়নি। জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো ছাড় নয় উল্লেখ করে প্রয়োজনে আন্দোলনে যাওয়ার কথা বললেন জামায়াত এনসিপি নেতারা। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড, আমরা চাই হলো পিআর পদ্ধতিতে নির্বাচন করা। স্পষ্ট বলেছি, আমরা আন্দোলনের কর্মসূচি দেব এবং সরকারকে দাবি আদায়ের জন্য আমরা বাধ্য করবো প্রয়োজনে, সেই লাইনে আমরা যাব। আমাদের দল থেকে স্পষ্ট করে আমরা জানিয়েছি, সেটা হচ্ছে জুলাই সনদে যদি আইনে ভিত্তি দেওয়া না হয় এবং জুলাই সনদ যদি এই সরকারের অন্তর্বর্তী সরকারের অধীনে যদি এটা বাস্তবায়ন করা না হয়, আমরা এই সনদে সাইন করব না। জুলাই সনদ গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাস্তবায়নের তাগিদও দিয়েছে জামায়াত এনসিপি। আমাদের পার্টির পক্ষ থেকে গণপরিষদ ইলেকশনের দাবি করে আসছি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। ডক্টর সাব্বির আহমেদ, কথাগুলো তো শুনলেন, এর মধ্যে যে অভিযোগটা সবচেয়ে বেশি, যে আলোচনা হয়নি কিন্তু সেটি রাখা হয়েছে জুলাই সনদে এবং অসামঞ্জস্য কথাবার্তা আছে, সেগুলোই বা আসবে কেন? এতদিন আলোচনা করার পরে এই প্রস্তাবিত খসড়ায় এরকম বিষয়গুলো কেন উল্লেখ থাকবে? আপনাকে ধন্যবাদ। যে কথাটি আমি শুনলাম জনাব সালাউদ্দিন আহমেদ এবং আপনার কাছ থেকেও, যে বিষয়গুলো আলোচনা হয়নি অথচ সেগুলো সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে, যদি সেটা হয়ে থাকে এটা খুবই দুঃখজনক। তবে যেহেতু এখনো এটা কারেকশন করার সুযোগ রয়েছে, সুতরাং আমি আশা করি যে এই যে বিষয়গুলো অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে সেগুলো আবার কারেকশন হবে এবং সেই কারেকশনটা করতে গিয়ে আবার আমার মনে হয় ঐক্যমত কমিশন যদি আরো একটি সংক্ষিপ্ত আলোচনা পর্বের মাধ্যমে এই সনদটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়, সেটা আমার মনে হয় এটা আর সমস্যা হবে না তখন। পাশাপাশি জামায়াত এবং এনসিপির বক্তব্য শুনেছেন আপনি, এবং সেখানে দু ধরনের বক্তব্যের পাশাপাশি আন্দোলনের হুমকিও আছে, এবং জামায়াত বলেছে তারা তাদের দাবি আদায় করে নেবে। থ্রেটেনগুলো আসলে কেমন হচ্ছে? দেখেন, আমি আপনাকে বলি, সেটা হলো যে এটা তো একটা ঐক্যমত হয়েছে, কিছু কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে, কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। এগুলো বাস্তবায়ন পদ্ধতি তো আমি যতটুকু আইনি বিষয়গুলো বুঝি, আমার জ্ঞানী যতটুকু জ্ঞানত আমি যতটুকু বুঝেছি, যে এটা প্রথম পর্যায়ে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে যে বিষয়গুলোতে সম্পূর্ণ ঐক্যমত রয়েছে সেগুলো বাস্তবায়ন হবে। যদি সেটা রাষ্ট্র যদি এটা অধ্যাদেশও হয়, আবার এটা যখন আবার এই অধ্যাদেশগুলো কিন্তু আগামী সংসদে উঠবে এবং প্রথম অধিবেশনেই সেগুলো আলোচনা হবে এবং সেগুলো অনুমোদন হবে। এমনকি সেই অনুমোদন পর্যায়ে গিয়ে কিন্তু এগুলো নিয়ে আবার ভিন্নমত তৈরি হতে পারে, এই বাস্তবতা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না, তাই না? আবার যেগুলো আছে, যে ধরেন যেগুলো ঐক্যমত হয় নাই কিন্তু সেগুলো নিয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, হয়তোবা সেইটা সংসদে গিয়ে আবার আলোচনা হবে এবং সেই আলোচনার মাধ্যমে যদি নোট অফ ডিসেন্ট উঠে যায়, আমি যতদূর জানি যে বিএনপি অনেক ক্ষেত্রেই নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা যদি তাদের নোট অফ ডিসেন্ট উইথড্র করে তাহলে সেগুলো বাস্তবায়িত হবে।
আর যদি নোট অফ ডিসেন্ট তারা উইথড্র না করে, তাহলে আমি মনে করি বাস্তবতা হচ্ছে সেগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কমে যাবে বলা যায়, সেগুলো বাস্তবায়ন হবে না। তাহলে তো অনিশ্চয়তা থেকেই গেল, সবকিছুতেই অনিশ্চয়তা থেকে গেল। মানে এত চাপাচাপি এত কিছু করার পরে অনিশ্চয়তা কিন্তু থেকেই যায়। তাহলে এত প্রশ্ন বা না করে একটা নির্বাচনের দিকে যাওয়াই ভালো কিনা? আমি তাই মনে করি যে এগুলো আমার মনে হয় যে যারা এখন আন্দোলনের হুমকি দিচ্ছেন সেটা আমার মনে হয় এই মুহূর্তে না করে নির্বাচনটা হওয়ার পরে যখন সরকার গঠন করবে, সরকার যখন এই ইস্যুগুলো আবার সংসদে উত্থাপন করবে, তখন আমি বিশ্বাস করি তাদের অনেকেই সংসদের ভিতরে থাকবেন। আর কেউ যদি সংসদের বাইরে থাকেন, সংসদের বাইরে থেকেও তারা এই চাপ দিতে পারেন, সংসদের ভিতরে থেকেও তারা চাপ দিতে পারেন। কিন্তু এইটাকে ধরে আমার মনে হয় না যে নির্বাচন পিছিয়ে নেওয়া বা নির্বাচন পেছানোর কোনো চেষ্টা, সেটা আমার মনে হয় সঠিক হবে না। সেটা একদম পরিষ্কার। অধ্যাপক সাব্বির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য আমাদেরকে। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারিতেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। ব্যাংক খাতে সীমাহীন লুটপাটের ধাক্কায় মূলধন ঘাটতিতে পড়েছে দেশের 23টি ব্যাংক। চলতি বছরের মার্চ থেকে এসব ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে 1,10,000 কোটি টাকার বেশি। বিশেষ সুবিধা নিয়েও কয়েকটি ব্যাংক ঘাটতি কাটাতে পারেনি। দেশের 1/3 বেশি ব্যাংকের ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট অবস্থা। শেখ হাসিনা সরকারের শাসনামলে সীমাহীন লুটপাটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। দুর্দশাগ্রস্ত এসব ব্যাংকের প্রকৃত চিত্র আড়াল করে দেখানো হয় ভালো চেহারা। সরকার পতনের পর ব্যাংকগুলোর ক্ষত বেরিয়ে আসছে। এতে বিপুল খেলাপি ঋণ চিহ্নিত হওয়ায় মূলধন ঘাটতিতে পড়েছে ব্যাংকগুলো। চলতি বছরের মার্চ শেষে 23টি ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে 1,10,000 কোটি টাকা। 3 মাসের ব্যবধানে এ অঙ্ক 61,000 কোটি টাকা কমলেও ঘাটতির তালিকায় নতুন করে নাম লিখিয়েছে 4টি ব্যাংক। ব্যাংকাররা বলছেন, বিগত সময়ের অনিয়মের ঋণ এখন খেলাপি হয়ে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যে কারণে আমরা এই পথে আসলাম তার মধ্যে তো প্রধান কারণ হচ্ছে যে ব্যাংকিং ব্যবসার দুর্বৃত্তায়ন। এই জিনিসটা তো বন্ধ হতে হবে যে বোর্ডের রিকোয়েস্টে বোর্ড এবং ম্যানেজমেন্টের একটা অংশ মিলে ধরেন আজে বাজে লোন যদি বোর্ডে নিয়ে যায়, ওইটা বন্ধ হতে হবে। ব্যাংকে সুশাসন আসতে হবে। খাদে পড়া ব্যাংক খাতকে টেনে তুলতে ব্যাংকের সংখ্যা কমানোর পরামর্শ বিশ্লেষকদের। তবে আমানতকারীদের সুরক্ষার বিষয়ে সতর্ক থাকতে হবে। আগের সরকারের সিরিয়াসলি টাকা পয়সা নেওয়ার এটার কনসিকুয়েন্স শুরু হয়েছে। এমন কিছু ব্যাংক আছে, 5টা ব্যাংক তো মার্চ হয়েছে, তাদের 90 থেকে 95% পর্যন্ত নন পারফর্মিং। এইটা থেকে যদি আমরা উত্তরণ করতে চাই, তাহলে আমি একটা জিনিস সবসময় বলি যে আমাদের দেশে সর্বোচ্চ 20 থেকে 25টা ব্যাংক হতে পারে। সেখানে আমরা 61টা ব্যাংক করেছি। তাদেরকে আমাদেরকে ব্যাংকের সরকারের বাজেট থেকে টাকা দিয়ে কেন বাঁচায় রাখতে হবে? গত মার্চ শেষে ব্যাংক খাতে মূলধন ঝুঁকিজনিত সম্পদের অনুপাত বা CRAR দাঁড়িয়েছে 6.74%, যা আন্তর্জাতিক মাপকাঠি অনুযায়ী কমপক্ষে 10% থাকার কথা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। আইন না মানা আর মেয়াদ শেষ হয়ে যাওয়া সহ বিভিন্ন কারণে 6,000-এর বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। রিপাবলিকান সরকারের এই পদক্ষেপকে শিক্ষার্থীদের আইনি অধিকার হরণের শামিল বলছে ডেমোক্রেটরা। চলতি বছরের শুরুতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করে ট্রাম্প প্রশাসন, জুনে শর্ত সাপেক্ষে আবারও চালু করে। এবার 6,000-এর বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। অভিযোগ, ভিসাধারীরা হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরিসহ নানা অপরাধে জড়িত। এছাড়া সন্ত্রাসবাদের সহায়তার পাশাপাশি ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেয়া শিক্ষার্থীর বিরুদ্ধে ইহুদি বিরোধী আচরণের অভিযোগ আনা হয়েছে।
কঠোর অভিবাসন নীতি ও বিদেশি শিক্ষার্থীদের উপর নজরদারির অংশ হিসেবে এসব শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। এর মধ্যে প্রায় 4000 ভিসা আইন ভঙ্গের কারণে এবং অন্তত 300 ভিসা বাতিল হয়েছে মার্কিন অভিবাসন আইন অনুযায়ী। এই পদক্ষেপের সমালোচনা করে ডেমোক্র্যাটরা বলছে এটা শিক্ষার্থীদের আইনি অধিকার হরণের শামিল। ওপেন ডোরস নামের একটি সংস্থার তথ্য বলছে 2023-24 শিক্ষাবর্ষে 210টিরও বেশি দেশ থেকে 11 লাখের বেশি বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ছিলেন। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।